इसमें 0 पॉइंट में तरकाटा मतलब फेंसिंग देने के लिए थोड़ा दिक्कत हो रहा है बांग्लादेश का तरफ से। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই উত্তেজনা সীমান্তে। নানা ধরনের উস্কানিমূলক বক্তব্য রাখছেন বিজেপি নেতা বিধায়করা। লালমনিরহাট সীমান্তে খুঁটি গাড়া নিয়ে উত্তেজনার জেরে এবার পাটগ্রাম সীমান্তের 3 বিঘা করিডোরই বন্ধের হুমকি দিয়েছে পশ্চিমবঙ্গ বিজেপির এক বিধায়ক। इसमें 0 पॉइंट में तरकाटा। ঘটনার সূত্রপাত সীমান্তে বিএসএফ এর অবৈধভাবে কাঁটা তারের বেড়া নির্মাণের উদ্দেশ্যে প্রাথমিকভাবে খুঁটি গাড়াকে কেন্দ্র করে। তবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এমন অনৈতিক কর্মকাণ্ড শক্ত হাতে প্রতিরোধ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনী বিজিবির সাহসিকতায় সীমান্তে সুবিধা করতে না পেরে চড়াও পশ্চিমবঙ্গের বিজেপির নেতা বিধায়করা তুলছে ফাঁকা আওয়াজ, দিচ্ছে হুমকি ধমকি। চুক্তি মোতাবেক সীমান্তে শূন্য রেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে 2 বাহিনীর মধ্যে উত্তেজনার পর এর মধ্যেই পতাকা বৈঠক হয়েছে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে। শনিবার ভারতের অভ্যন্তরে 3 বিঘা করিডোর সড়কের পাশে বিএসএফ এর সভাকক্ষে 1 ঘণ্টারও বেশি সময় ধরে অনুষ্ঠিত হয় পতাকা বৈঠক। সেই বৈঠকে সীমান্তে উদ্ভূত পরিস্থিতি নিয়ে 2 পক্ষের মধ্যেই আলোচনা তীব্র বাদানুবাদ হয়। কিন্তু এরপরই পশ্চিমবঙ্গের মেখলিগঞ্জের বিজেপি বিধায়ক দধিরাম রায়ের উস্কানিমূলক মন্তব্যে তৈরি হয় নতুন বিতর্ক। উত্তেজনার খবর পেয়ে 3 বিঘা করিডোর পরিদর্শনে যান দধিরাম। সেখানে বিএসএফ এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেন। এরপরই ভারতীয় সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন দধিরাম রায়। হুমকির সুরে এই নেতা বলেছেন, সীমান্ত আইন বা বাংলাদেশের আপত্তি যাই থাকুক না কেন, কাঁটা তারের বেড়া নির্মাণের কাজ বন্ধ করবে না ভারত সরকার। বৃহস্পতিবার ও শুক্রবার পাটগ্রামের কুচলিবাড়ি ইউনিয়নের কলসির মুখ 3 বিঘা করিডোর ও দহগ্রাম সীমান্তে বিজিবিকে না জানিয়ে শূন্য রেখায় জমি মাপ ঝোঁক ও বাঁশের খুঁটি স্থাপন শুরু করে বিএসএফ সহ ভারতীয় কর্তাব্যক্তিরা। চুক্তি লঙ্ঘন করে বিএসএফ এর এমন কর্মকাণ্ডে রুখে দাঁড়ায় বিজিবি। এক পর্যায়ে অস্ত্র তাক করে পজিশন নেয় বিজিবি। উত্তেজনাকর পরিস্থিতিতে শেষ পর্যন্ত খুঁটি না গেড়েই সেখান থেকে চলে যেতে বাধ্য হয় বিএসএফ। ভারত বাংলাদেশ সীমান্তের অত্যন্ত স্পর্শকাতর এলাকা এই 3 বিঘা করিডোর। 2011 সালের চুক্তির পর থেকে এই করিডোর 24 ঘণ্টা বাংলাদেশের দহগ্রাম অঙ্গরপোতা এলাকার মানুষের যাতায়াতের জন্য খোলা আছে। এই করিডোর দিয়েই মূল ভূখণ্ডে যাতায়াত করেন বাংলাদেশের নাগরিকরা। এর আগে সিলেট সীমান্তেও অতর্কিত গুলি ছুড়ে বিএসএফ, পাল্টা গুলি ছুড়ে জবাব দেয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে উঠে পড়ে লেগেছে বিজেপি সরকার। যে কোনো মূল্যে বাংলাদেশ ভারত সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতারের বেড়া দিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে চায় শুভেন্দু অধিকারী এবং তার নেতাকর্মীরা। সীমান্তের কাঁটাতারের ওপারে যে মানুষগুলো বছরের পর বছর শ্রম, ঘাম আর বেঁচে থাকার লড়াইয়ে নিজেদের জীবন গড়ে তুলেছে, আজ তাদেরই পরিচয়ের ওপর নেমে এসেছে সন্দেহের কালো ছায়া। রাষ্ট্রের চোখে তারা অবৈধ, অথচ এই মাটির বাতাস, নদী আর রুটির সঙ্গে জড়িয়ে আছে তাদের প্রতিদিনের অস্তিত্ব। পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার বা আটক কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত যেন এই দীর্ঘ মানবিক সংকটকেই আরও নির্মমভাবে সামনে এনে দিল। রাজনৈতিক ক্ষমতার পালাবদলের স্বপ্নে এখন দরিদ্র, প্রান্তিক ও বাংলা ভাষাভাষী মানুষদের অস্তিত্বকেই প্রশ্নের মুখে দাঁড় করানো হচ্ছে, মতো আতঙ্কে বাঁচতে বাধ্য করে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর তার প্রথম সংবাদ সম্মেলনে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই নির্দেশিকার উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন, এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারকে গত বছরের মে মাসে পাঠানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। পশ্চিমবঙ্গ সরকারের সার্কুলারে বলা হয়েছে, এই দেশে অবৈধভাবে বসবাসের জন্য আটককৃত বাংলাদেশি ও রোহিঙ্গাদের নির্বাসনের ক্ষেত্রে যে পদ্ধতি অনুসরণ করা হবে সেই সম্পর্কিত উপরোক্ত চিঠিটি এই সার্কুলারের সঙ্গে সংযুক্ত করা হলো।
সেখানে আরও বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী আটককৃত বিদেশি নাগরিক ও নির্বাসন বা স্বদেশে প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকা মুক্তিপ্রাপ্ত বিদেশি বন্দীদের জন্য জেলায় হোল্ডিং সেন্টার বা আটক কেন্দ্র স্থাপনের নিমিত্তে প্রয়োজনীয় উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের সব জেলার পুলিশ প্রধানকে এই সার্কুলারটি পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কৃষিপণ্য বিপণনের জন্য নির্মিত বড় বড় কেন্দ্রগুলোকে আটক কেন্দ্র হিসেবে ব্যবহারের পরিকল্পনার খবর সামনে আসতেই উদ্বেগ ছড়িয়েছে। মানবতা বিরোধী কর্মীদের মতে, আসামের ডিটেনশন ক্যাম্প মডেল অনুসরণ করেই পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া শুরু হচ্ছে। জানা যায়, পুরো বিষয়টি অত্যন্ত গোপনীয়ভাবে পরিচালিত হচ্ছে। কাদের আটক করা হচ্ছে, কোথায় রাখা হচ্ছে কিংবা কিভাবে এসব ক্যাম্পে পাঠানো হচ্ছে সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য নেই। তবে আশঙ্কা, এই ব্যবস্থা চালু হলে পশ্চিমবঙ্গের দরিদ্র ও প্রান্তিক মানুষেরাই সবচেয়ে বেশি বিপদের মুখে পড়বেন। বিশ্বের অন্যতম পরাশক্তি এবার কি তবে ইরানের জন্য যুদ্ধেও জড়াতে পারে? আর সেই পরাশক্তি যদি হয় রাশিয়া, তবে ভাবুন তা কতটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়াবে যুক্তরাষ্ট্রের জন্য। তেমন আভাসই কি দিচ্ছে রাশিয়া? একটি দেশের সফলতার পেছনে আসলে কি প্রয়োজন হয়? সামরিক সক্ষমতা, বুদ্ধিমত্তা, সাহস, আত্মবিশ্বাস, কূটনৈতিক দক্ষতা এবং সব কয়টিতে 100-তে 100 পেয়ে বসে আছে পারস্য উপসাগরীয় দেশ ইরান। এরকম একটি দেশের সঙ্গে যুদ্ধে নামা রীতিমতো কঠিন সিদ্ধান্ত। তবে ঠিক কাঠিন্যের পরিমাণ উপলব্ধি না করেই বোধহয় মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে নিজেদের আধিপত্যের গদি হারাতে চলেছে। এই যুদ্ধে ইরান হয়েছে আরও সাহসী, আরও কূটনৈতিকভাবে সমৃদ্ধ। অপরদিকে বিশ্ব মোড়ল খ্যাত যুক্তরাষ্ট্রকে কেবল গুনতে হচ্ছে হারানোর লম্বা তালিকা। এবারে সে তালিকা বোধহয় আরও লম্বা হতে চলেছে, কারণ ইরানের চমৎকার কূটনীতি। সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়ে দিয়েছে ক্রেমলিন। সব ধরনের হতে পারে, সেটা কূটনৈতিক সহায়তা হতে পারে, যুদ্ধের ময়দানে যুক্তরাষ্ট্রের মোকাবেলা করছে রাশিয়ান সৈন্যরা হতেই পারে, কারণ ইরানের সঙ্গে রাশিয়ার রয়েছে অত্যন্ত ভালো কৌশলগত সম্পর্ক। তাহলে কি মধ্যপ্রাচ্যের সংঘাত নতুন মাত্রা পেতে যাচ্ছে? রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এক টেলিফোন আলাপে স্পষ্ট করে বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আরোপিত যুদ্ধ বন্ধে রাশিয়া সক্রিয় ভূমিকা নিতে প্রস্তুত। শুধু কথার কথা নয়, মস্কো বলছে শান্তি ফিরিয়ে আনতে যা যা দরকার সবই করতে পারে তারা। এই আলোচনায় অংশ নেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি রাশিয়াকে বিস্তারিতভাবে জানিয়েছেন কিভাবে ইরান এই যুদ্ধ বন্ধ করতে চায় এবং কি ধরনের কূটনৈতিক উদ্যোগ ইতোমধ্যেই নেওয়া হয়েছে। অর্থাৎ শুধু সামরিক নয়, কূটনৈতিকভাবেও শক্ত অবস্থান নিচ্ছে ইরান। ল্যাভরভ আবারও মনে করিয়ে দিয়েছেন, ইরানের উপর যে কোনো সামরিক আগ্রাসনের বিরুদ্ধে রাশিয়ার অবস্থান বরাবরই কঠোর। তার ভাষায়, এই সংঘাত শুধু একটি দেশের বিরুদ্ধে নয়, এটি পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি। বিশ্লেষকেরা বলছেন, এই বক্তব্যের পেছনে রয়েছে বড় কৌশল। মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব ধরে রাখতে এবং যুক্তরাষ্ট্রের একক আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতেই রাশিয়ার এই অবস্থান। বিশেষ করে যখন ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার তুঙ্গে, তখন রাশিয়ার এই বার্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এদিকে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন হিসেব নিকেশ। যদি রাশিয়া সত্যিই যুদ্ধে ইরানের পাশেই দাঁড়ায়, তাহলে এই সংঘাত কি সীমিত থাকবে, নাকি এটি রূপ নেবে বড় কোনো আঞ্চলিক অথবা বৈশ্বিক সংকটে? কারণ যেখানে শক্তিমান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে জানিয়েছেন ইরানের পাশেই আছে রাশিয়া। সাম্প্রতিক এক গুরুত্বপূর্ণ বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, তেহরানের সঙ্গে মস্কোর যে বিশেষ কূটনৈতিক ও কৌশলগত অংশীদারিত্ব রয়েছে তা কোনোভাবেই দুর্বল হবে না, বরং ভবিষ্যতে এই সম্পর্ক আরও শক্তিশালী হবে। পুতিন এটিকে রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন। এবারে তারই ধারাবাহিকতায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীও জানিয়ে দিলেন, ইরানের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত রাশিয়া। সব কিছু করার ঘোষণা কি কেবল নির্ভর করছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ? যদি প্রশ্ন রাখি যুক্তরাষ্ট্রের চোখে চোখ রাঙাতে পারে কোন দেশ, উত্তর আসবে
ইরান। সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল দেখেছে সিংহের মতো শক্তিশালী এক রাষ্ট্র ইরানকে, আর তাই তো যুদ্ধ থেকে লেজ গুটিয়ে পালিয়েছে বারংবার। যুদ্ধ পুনরায় শুরু হলে ইহুদিবাদীদের কঠোরভাবে ঘায়েল করার জন্য প্রস্তুত রয়েছে ইরান ও দেশটির প্রতিরোধ ফ্রন্টগুলো, এমনটি জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। তবে কি ইরান সত্যিই অজেয়? একদিকে লাখো মানুষের অংশগ্রহণে ইরান জুড়ে বিশাল সমাবেশ, অন্যদিকে জাতীয় ঐক্য নিয়ে জোরালো দাবি, সব মিলিয়ে প্রশ্ন উঠছে এটা কি শুধু জনসমর্থনের প্রদর্শনী, নাকি আসলেই নতুন কোনো শক্তির উত্থানের ইঙ্গিত? IRGC জানিয়েছে ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না, আর এই জনগণের ঐক্যই তাদের সবচেয়ে বড় অস্ত্র। কিন্তু বিশ্লেষকদের মতে এর পেছনে থাকতে পারে আন্তর্জাতিক চাপ মোকাবিলা, অভ্যন্তরীণ রাজনীতি শক্ত করা আর মনস্তাত্ত্বিক বার্তা দেওয়ার কৌশলও। তাহলে আসল সত্যিটা কি? ইরান কি সত্যিই অজয় শক্তি, নাকি এটা শুধুই শক্তিশালী রাজনৈতিক বার্তার আরেক অধ্যায়? এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সাম্প্রতিক যুদ্ধেই উচিত শিক্ষা দিয়েছে ইরানের সামরিক বাহিনী, যার কারণে এক প্রকার বাধ্য হয়ে সাময়িকভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতিতে যায় ইহুদিবাদীরা। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যে কোনোভাবেই বিশ্বাস করা যায় না সে বিষয়টি ভালোভাবেই জানে ইরান। তাই তো যে কোনো সময় ইহুদিবাদীদের ঘায়েল করার জন্য প্রতিনিয়তই প্রস্তুতি নিচ্ছে তেহরান। অন্যদিকে যুদ্ধ পুনরায় শুরু হলে ইহুদিবাদীদের কঠোরভাবে ঘায়েল করার জন্য প্রস্তুত রয়েছে ইরান ও দেশটির প্রতিরোধ ফ্রন্টগুলো, এমনটি জানিয়েছে IRGCর বিশেষ সামরিক ইউনিট খাতাম আল আম্বিয়ার কেন্দ্রীয় সদর দপ্তরের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আজাদি বলেছেন, হরমুজ প্রণালীর মাধ্যমে ইরানের ওপর আগ্রাসন চালানোর পায়তারা করছে মার্কিন প্রশাসন, তবে তা হতে দেবে না তেহরান। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। এদিকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি বর্তমানে সাময়িকভাবে কিছুটা শান্ত থাকলেও সেটির সুযোগ নিতে গড়িমসি করছে না যুক্তরাষ্ট্র। এরই মধ্যে পারস্য উপসাগরীয় অঞ্চলে 3টি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ডো, যাতে রয়েছে 200 যুদ্ধবিমান ও কমপক্ষে 15,000 মার্কিন সেনা। বিশ্লেষকদের ধারণা, ইরানের বিরুদ্ধে স্থল অভিযান চালানোর জন্যই পূর্ব প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের নতুন আগ্রাসনে যুক্তরাষ্ট্র জড়ালে যে সেটা মার্কিন প্রশাসনের জন্যই আত্মঘাতী সিদ্ধান্ত হবে, সম্প্রতি এমন সতর্কবার্তায় দিয়েছেন রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের তথ্য ও নীতি বিষয়ক কমিশনের চেয়ারম্যান আলেক্সেই পুশকভ। এই প্রসঙ্গে তিনি বলেছেন, ইরানের কাছে এই মুহূর্তে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও ইসরায়েলের পক্ষে প্রায় অসম্ভব। একটা ড্রোন যেটা না ধরা যায়, না জ্যাম করা যায়, না থামানো যায়। ভাবুন তো, আপনার ঠিক পাশেই একটা ড্রোন উঠছে, কিন্তু আপনি টেরই পাচ্ছেন না, আর এরপরেই হঠাৎ করে বিস্ফোরণ। সম্প্রতি হিজবুল্লাহর এই নতুন ভয়ঙ্কর অস্ত্র ফাইবার অপটিক ড্রোনে কাঁপছে ইসরায়েলি সীমান্ত। ইসরায়েলি বাহিনীর ঘুম হারাম করছে হিজবুল্লাহর নতুন এই ভয়ঙ্কর ড্রোন। সম্প্রতি প্রকাশিত হিজবুল্লাহর একটি ভিডিওতে দেখা যায় কয়েক কেজি ওজনের কোয়াডাপ্টার ড্রোনটি লক্ষ্যবস্তুতে আঘাত হানছে, অথচ ইসরায়েলি সেনারা তার উপস্থিতি টেরই পাননি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী করেও পরে আরও ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। বিশেষজ্ঞরা বলছেন, ফাইবার অপটিক ড্রোনের কার্যকারিতা এর সরল প্রযুক্তিতেই। সাধারণ ড্রোনের মতো বেতার সংকেতের মাধ্যমে নয়, বরং একটি ফাইবার অপটিক তারের মাধ্যমে সরাসরি অপারেটরের সঙ্গে সংযুক্ত থাকে ড্রোনটি। ইসরায়েলি সামরিক সূত্র সিএনএনকে জানিয়েছে, অত্যন্ত পাতলা ও হালকা হওয়ায় এই তার খালি চোখে প্রায় দেখা যায় না। এটি 15 কিলোমিটার বা তারও বেশি দূর পর্যন্ত বিস্তৃত হতে পারে, ফলে অপারেটর নিরাপদ দূরত্বে অবস্থান করেও লক্ষ্যবস্তু উচ্চ রেজুলেশনের সরাসরি ভিডিও দেখতে পারেন। ড্রোন মোকাবিলায় এতদিন প্রযুক্তিগত সুবিধার ওপর নির্ভর করেছে আইডিএফ। তারা সাধারণত ড্রোন নিয়ন্ত্রণে ব্যবহৃত সংকেত ও ফ্রিকোয়েন্সি জ্যাম করে হামলা প্রতিরোধের চেষ্টা করে, কিন্তু ফাইবার অপটিক ড্রোন কোনো সংকেত ব্যবহার ক্ষেত্রে প্রথম ব্যাপকভাবে দেখা যায় এই ফাইবার অপটিক ড্রোনের ব্যবহার, যেখানে রুশ বাহিনী অত্যন্ত কার্যকরভাবে এই প্রযুক্তি কাজে লাগায়। পরে রাশিয়ার ড্রোনের সঙ্গে একটি বেজ ইউনিট যুক্ত করে অপারেটরকে আরও দূরে সরিয়ে রাখতে সক্ষম
হয়, যা অপারেটরের নিরাপত্তা বাড়ায় এবং তাকে লক্ষ্যবস্তু করা আরও কঠিন করে তোলে। বিশেষজ্ঞদের মতে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর কৌশল কিছুটা ভিন্ন। ইসরায়েলি ঘাঁটিগুলো সীমান্তের কাছাকাছি হওয়ায় বড় সরবরাহ লাইন লক্ষ্য করার সুযোগ কম, তাই হিজবুল্লাহ মূলত দক্ষিণ লেবানন ও উত্তর ইসরায়েলে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্যবস্তু করছে। সেন্টার ফর নিউ আমেরিকান সিকিউরিটির জ্যেষ্ঠ গবেষক স্যামুয়েল বেন্ডে জানান, অভিজ্ঞ অপারেটরের হাতে এবং প্রতিপক্ষ প্রস্তুত না থাকলে এটি অত্যন্ত কার্যকর হতে পারে, এমনকি প্রতিপক্ষ সতর্ক থাকলেও এটি প্রাণঘাতী হতে পারে। ইসরায়েলের ধারণা হিজবুল্লাহ চীন বা ইরান থেকে বেসামরিক ড্রোন আমদানি করে এবং সেগুলোর সঙ্গে গ্রেনেড বা অনুরূপ বিস্ফোরক যুক্ত করে। এর ফলে অত্যন্ত নিখুঁত কিন্তু কম খরচের এক ধরনের অস্ত্র তৈরি হচ্ছে, যা ছোট পরিসরে লক্ষ্যভিত্তিক হামলায় কার্যকর। রয়েছে দীর্ঘদিন ধরে ইরানের আর্থিক ও প্রযুক্তিগত সহায়তায় হিজবুল্লাহ বড় ধরনের রকেট ও ক্ষেপণাস্ত্র ভান্ডার গড়ে তুলেছিল। গাজা যুদ্ধ শুরুর আগে এক ইসরায়েলি কর্মকর্তা ধারণা করেছিলেন হিজবুল্লাহর কাছে প্রায় 1.5 লাখ রকেট ছিল, তবে যুদ্ধ চলাকালে ইসরায়েলি হামলা ও ব্যাপক ব্যবহারজনিত কারণে এখন তাদের হাতে আগের তুলনায় মাত্র 10% রকেট অবশিষ্ট রয়েছে বলে মনে করছে ইসরায়েল। সামরিক শক্তি ও প্রযুক্তিতে দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছে। আইডিএফ বর্তমানে জাল ও অন্যান্য শারীরিক প্রতিরোধ ব্যবস্থা ব্যবহার করছে, তবে ইসরায়েলি কর্মকর্তারা স্বীকার করেছেন এটি পুরোপুরি কার্যকর নয়। ইরানের সঙ্গে সংঘর্ষে আসলে কি ঘটেছে ইসরায়েলের সাথে যে হঠাৎ করে এত তড়িঘড়িতে যুক্তরাষ্ট্র থেকে আরও অর্ধশত যুদ্ধবিমান কিনছে দেশটি? ইসরায়েল কি তার শক্তির ভান্ডারের শূন্যতা খুঁজে পাচ্ছে? ভাবনার চেয়েও কি বেশি সামরিক শক্তি হারিয়ে ফেলেছে দেশটি, নাকি ইরানের ভয়ে নিজেদের রক্ষায় আগে ভাগে প্রস্তুত রাখছে দেশটি? আর যুদ্ধের 40 দিনের সংঘাতের পরই বা কেন এত বড় সিদ্ধান্ত নিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু? সম্প্রতি শক্তি বাড়াতে বিশাল পদক্ষেপ নিয়েছে ইসরায়েল। সাম্প্রতিক ইরান যুদ্ধ থেকে পাওয়া শিক্ষা বিবেচনায় নিয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও 2 স্কোয়াড্রন F-35I এবং F-15IA যুদ্ধবিমান কিনছে দেশটি। সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে, কেনা হতে পারে 2 ধরনের বিমান, আনুমানিক 25টি করে, মোট 50টি। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। গত সপ্তাহের শেষ দিকে ইসরায়েলের জ্যেষ্ঠ মন্ত্রীদের নিয়ে গঠিত একটি প্রতিরক্ষা ক্রয় কমিটি মার্কিন কোম্পানির লকহিড মার্টিন থেকে 4th F-35A স্কোয়াড্রন এবং বোয়িং থেকে 2য় F-15IA স্কোয়াড্রন কেনার চুক্তির পক্ষে মত প্রকাশ করে। তার সাপেক্ষে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই ক্রয় সংক্রান্ত পরিকল্পনাও অনুমোদন দেয় কমিটি। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এসব চুক্তির মূল্য কয়েক বিলিয়ন শেকেল। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই যুদ্ধবিমানগুলো ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর দীর্ঘমেয়াদী বাহিনী উন্নয়ন পরিকল্পনার মূল ভিত্তি হিসেবে কাজ করবে, যা আঞ্চলিক পরিবর্তনশীল হুমকি মোকাবিলা এবং ইসরায়েলের কৌশলগত আকাশসীমা নিয়ন্ত্রণ বজায় রাখতে সহায়তা করবে। কমিটির অনুমোদনের পর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক আমির বারাম মন্ত্রণালয়ের যুক্তরাষ্ট্র মিশনকে নির্দেশ দেন দ্রুততম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সরকার ও সামরিক অংশীদারদের সঙ্গে চূড়ান্ত চুক্তি সম্পন্ন করার প্রক্রিয়া এগিয়ে নিতে। এই নতুন বিমানগুলো যুক্ত হলে ভবিষ্যতে ইসরায়েলের বিমান বাহিনীর F-35I বহরের যুদ্ধবিমানের সংখ্যা 100-তে এবং F-15IA বহরে যুদ্ধবিমানের সংখ্যা 50-এ পৌঁছাবে। এদিকে এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী, ইসরায়েল অভিযানের শিক্ষা আমাদেরকে আরও দ্রুত সামরিক সক্ষমতা বাড়ানোর দিকে এগিয়ে যেতে বাধ্য করছে, যাতে আগামী কয়েক দশক ধরে আকাশসীমায় শ্রেষ্ঠত্ব নিশ্চিত করা যায় বলেও জানান এই ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। হঠাৎ যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলের উদ্দেশ্যে কেন আসছে যুদ্ধবিমানের বিশাল বহর? ইরানের বিরুদ্ধে কি নতুন কোন ষড়যন্ত্রমূলক ফাঁদ তৈরি করছে ইহুদিবাদীরা? তাহলে কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিন সিগন্যাল পেয়ে গেল ইসরায়েল? সম্প্রতি 6500 টন ওজনের সামরিক রসদ ইসরায়েলের কাছে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও ইহুদিবাদীদের জন্য অধীর অপেক্ষাতেই আছে ইরানের নতুন অস্ত্রের বহর। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত যে কোনো আগ্রাসন ঠেকাতে শতভাগ প্রস্তুতিতেই রয়েছে ইরান। তবে কি যুদ্ধের ময়দানে আবারও উত্তাপ ছড়াতে চলেছে? প্রশ্ন হলো, ইহুদিবাদীদের আগ্রাসন ঠেকাতে এবার কোন রণকৌশল কাজে লাগাবে তেহরান?
ইরানের সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি, যেই বহরে রয়েছে C-17 মডেলের গ্লোবমাস্টার 3 সামরিক কার্গো বিমান, যাতে প্রায় 77 টন ওজনের সামরিক রসদ বহন করা যায়। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা যুদ্ধ বিমানগুলোর জ্বালানির চাহিদা পূরণে বোয়িং KC-46 পেগাসাস ট্যাঙ্কারও রয়েছে এই বহরে। ইউরোপ অঞ্চলের বিশেষ একটি ঘাঁটি থেকে এসব সামরিক বিমানকে মধ্যপ্রাচ্যে নিয়ে আসছে যুক্তরাষ্ট্র, এমনটাই দাবি তুরস্কের সংবাদ মাধ্যমটির। ইরানের বিরুদ্ধে সম্প্রতি হামলা চালানোর আগেও একই ধরনের সামরিক উপস্থিতি মধ্যপ্রাচ্যে বৃদ্ধি করেছিল মার্কিন প্রশাসন। তবে কি অচিরেই শুরু হবে যুদ্ধ? পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে ইরানের সাথে চুক্তি করতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছিল যুক্তরাষ্ট্র, কিন্তু নানা প্রতিবন্ধকতার ঘি ঢেলেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটস। সম্প্রতি এ প্রসঙ্গে তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালাতে ট্রাম্পের গ্রিন সিগন্যালের অপেক্ষাতেই আছে ইসরায়েল। আমাদের স্বার্থ আদায় না হলে অচিরেই ইরানের বিরুদ্ধে হামলা শুরু হবে। এদিকে সাম্প্রতিক যুদ্ধ থেকে অভিজ্ঞতা নিয়ে নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করছে ইসরায়েল, কারণ ইরানের বিরুদ্ধে ওই যুদ্ধে ব্যাপক নাস্তানাবুদ অবস্থায় পড়েছিল ইহুদিবাদী দেশটি। তাই তো যুক্তরাষ্ট্রের কাছ থেকে কয়েক ডজন F-35I এবং F-15IA মডেলের যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নিয়েছে ইসরায়েল। এরই মাঝে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় যুদ্ধ বিমান প্রস্তুতকারক মার্কিনী প্রতিষ্ঠান লকহিড মার্টিন এবং বোয়িং এর সাথে চুক্তিও সেরেছে। ৩ মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল। তাহলে ইসরায়েলে কবে যোগ হচ্ছে মার্কিনীদের তৈরি এই যুদ্ধ বিমানগুলো? আকাশ প্রতিরক্ষায় কৌশলগত শ্রেষ্ঠত্ব বজায় রাখতেই যুদ্ধ বিমানগুলো ক্রয় করছে ইসরায়েল, এমনটাই দাবি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। শীঘ্রই মার্কিনীদের তৈরি উন্নত এই যুদ্ধ বিমানগুলো ইসরায়েলের সামরিক বহরে যোগ হবে, যার মাধ্যমে F-35I এবং F-15IA মডেলের যুদ্ধ বিমানের সংখ্যা প্রায় 150টিতে গিয়ে ঠেকবে বলে জানা গেছে। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের কাছে 6500 টন ওজনের গুরুত্বপূর্ণ সামরিক রসদ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, যাতে ছিল মারণঘাতী বিস্ফোরক দ্রব্যও। ইহুদিবাদীদের এমন সামরিক প্রস্তুতিকে ঘিরে বসে নেই ইরানও। পুনরায় যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কড়া জবাব দেওয়া প্রসঙ্গে ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, খুব শীঘ্রই আমাদের এমন একটি অস্ত্র শত্রুদের ঘায়েল করবে যাকে ঘিরে তারা গভীরভাবেই ভয় পায়, আর সেই অস্ত্রটি তাদের পাশেই মোতায়েন রয়েছে। আশা করি আমাদের এই অস্ত্রটি দেখে ইহুদিবাদীদের হার্ট অ্যাটাক হবে না। 16টি সামরিক ঘাঁটিকে শুধুমাত্র মিসাইল ও আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালিয়েই গুড়িয়ে দিয়েছে ইরান, যার কারণে পারস্য উপসাগরীয় অঞ্চলে এখন অনেকটাই দুর্বল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের সামরিক প্রভাব। যুক্তরাষ্ট্রের 15,000 সেনাকে কি ঘিরে ফেলতে চলেছে ইরান? কি হবে এবার মার্কিন রণতরীগুলোর? কারণ ইরানের বাধা উপেক্ষা করে হরমুজ প্রণালীতে জোর খাটাতে চাইছে যুক্তরাষ্ট্র। এজন্য হাজার হাজার সেনা সহ অত্যাধুনিক সমরাস্ত্র নিয়ে ওই অঞ্চলটিতে উত্তাপ ছড়ানোর পায়তারা করছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তবে ইরানের সামরিক বাহিনী দিয়েছে চূড়ান্ত সতর্কতা। তাহলে কি অচিরেই হরমুজ প্রণালীতে যুদ্ধ বাঁধবে? সামুদ্রিক এই যুদ্ধে যুক্তরাষ্ট্রকে ঘায়েল করতে কোন ধরনের প্রস্তুতি নিয়েছে ইরান? সাম্প্রতিক যুদ্ধে ইরানের বিরুদ্ধে বেশ নাজেহাল অবস্থায় পড়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের সামনে টিকতেই পারেনি ইহুদিবাদীরা, যার কারণে তড়িঘড়ি করে ইরানের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতিতে যায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু সেই যুদ্ধের উত্তাপ এবার হরমুজ প্রণালীতে ছড়ানোর পায়তারা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের এই শাসক বলেছেন, উপসাগরীয় অঞ্চলে আটকে পড়া জাহাজগুলোকে উদ্ধারে সাহায্য করবে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে আমাদের বাহিনী দক্ষতার সাথে কাজ করবে। কিন্তু মার্কিন সামরিক বাহিনীর এই অভিযানের মাধ্যমে আসলে কোন দেশগুলো সহায়তা পাবে এবং কিভাবে এই মিশন সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র, সে সম্বন্ধে বিস্তারিত কিছুই বলেননি ট্রাম্প। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। যদিও ট্রাম্পের এমন মন্তব্যের পর নিজেদের পরিকল্পনার আংশিক তথ্য তুলে ধরেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টকম। আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক অর্থনীতির জন্য কাজ করছে যুক্তরাষ্ট্র, এমনটি জানিয়ে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেছেন,
হরমুজ প্রণালীতে নৌ অবরোধ বজায় রাখার পাশাপাশি প্রতিরক্ষামূলক অভিযানও চলবে, যাতে অংশ নেবে 15,000 মার্কিন সেনা, 100টিরও বেশি যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ এবং আত্মঘাতী ড্রোন। প্রশ্ন হলো, ইরানের অনুমতি ছাড়াই কি হরমুজ প্রণালী থেকে পার হতে পারবে পণ্যবাহী জাহাজগুলো? ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধের মাঝেই বন্ধ হয়ে যায় হরমুজ প্রণালী, যার কারণে বিশ্বের 20% জ্বালানি পরিবহনে জড়িত এই সামুদ্রিক রুটটি ব্যবহার করে বাণিজ্যিক কাজ সারতে পারে